নমস্কার, লাল রঙা চিঠিতে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আমাদের চ্যানেলে এখন পর্যায়ক্রমিকভাবে যেটা চলছে, নেতাজি ধারাবাহিকটাই আমাদের চলছে। তো সেটার আগের পর্বগুলো আশা করছি তোমরা দেখেছো। তো আজকে একটা নতুন পর্ব নিয়ে আমরা এসেছি। আগের পর্বে যা হয়েছে, যা বলা হয়েছে, তার পরবর্তী সময় থেকে আমরা আজকে শুনবো। তোমরাও শুনবে, আমিও শুনবো, কারণ আমার জ্ঞানের পরিধিও আমি ইতিহাসে বলে ঠিকই পাতিহাস, কিন্তু আমার ইতিহাসের অবস্থাটা খুবই খারাপ ছিল। যাই হোক, তো আগের পর্বগুলো তোমরা না দেখলে অবশ্যই দেখে নেবে, তা না হলে এই কন্টিনিউশনটা তোমরা বুঝতে পারবে। তো আমি এবার ওর কাছে চলে যাব। তোমাকে আজকে আমার একটু টিচারই লাগছে, মনে হচ্ছে তুমি টিচার, আমি তোমায় কোশ্চেন করবো, তুমি আমাকে আজকে অ্যান্সার বলে দেবে, বুঝিয়ে দেবে। না, ওরকম প্রশ্ন উত্তরের মতো করে শিক্ষক ছাত্রীর মতো করে ইন্টারাকশন পর্বটা না রাখলেই ভালো হয়। আলোচনার ভিত্তিতে নেতাজির জীবনের এক একটা অধ্যায় আমি তুলে ধরতেই পছন্দ করি আর কি। যাই হোক, কিন্তু বিষয় হচ্ছে যার সাথে আলোচনা করবে তার জ্ঞানের পরিধিটা অনেকটাই কম, অ্যাটলিস্ট তোমার থেকে তো অনেক কম। যাই হোক, আর কথা না বাড়ি আমরা এবার শুরু করব। আমরা আগের একটা পর্বে নেতাজির সম্বন্ধে যখন তুমি বলছিলে, তখন তুমি বলেছিলে যে নেতাজি সরকারি চাকরি করবে না বলে আইসিএস ত্যাগ করেছিলেন। তো তারপরে আমরা যেটা দেখেছি, তার অনেকটা পরে গিয়ে 1930 সালের দিকে খুব সম্ভবত তিনি কিন্তু আবার মেয়র হিসেবে নিযুক্ত হন। এবার সেটাও তো এক প্রকার সরকারি চাকরি। তো তাহলে তখনের সাথে যখন তিনি আইসিএস ত্যাগ করেছিলেন, তখন যে মনোভাব নিয়ে ত্যাগ করেছিলেন, তাহলে সেই একই মনোভাব নিয়ে তিনি আবার পরবর্তী ক্ষেত্রে 1930-এ তিনি মেয়র পদ কিভাবে গ্রহণ করলেন? হ্যাঁ, এই ডাইলেমাটা নেতাজির মধ্যেও খুব স্পষ্টভাবেই প্রতীয়মান ছিল, এবং এটা আমাদের প্রথমেই ধরে নিতে হবে। এই যে কর্পোরেশনে নেতাজি যুক্ত হচ্ছেন, কারণ এর পরে একটু আগে বা পিছিয়ে গিয়ে আমরা নেতাজির চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে তিনি কিভাবে কাজ করতেন সেটাতে যাব, কিন্তু সেটা যাওয়ার আগে প্রধানত আজকের যে মূল পর্বটা, অর্থাৎ নেতাজি মেয়র হিসেবে কিরকম ছিলেন বা কিরকম তার কার্যকারিতা ছিল, সেই হিসেবে যেহেতু পর্বটা হচ্ছে, তাই মেয়র হিসেবে নেতাজির কার্যকারিতাটাকে আমরা প্রথমে রাখছি। তো একটা কথা এখানেই বলা যায় যে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন দায়িত্ব নিচ্ছেন, দায়িত্ব কিন্তু তিনি নিতে একেবারেই রাজি ছিলেন না, এবং এই যুক্তি দিয়েই কিন্তু তিনি রাজি ছিলেন না যে আমি সরকারি চাকরি করব বলে কিন্তু আইসিএস ত্যাগ করেননি। নেতাজি এটা সরাসরি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বলেছিলেন, কিন্তু চিত্তরঞ্জন দাস বারংবার নেতাজিকে অনুরোধ করেন কলকাতা কর্পোরেশনের সঙ্গে যুক্ত হতে। তার যুক্তি যেটা ছিল সেটা হচ্ছে যে হতে পারে, এটা অবশ্যই ঠিক যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের অধীনেই কলকাতা কর্পোরেশনের সিইও বা মেয়র যিনি হন না কেন, একটা পর্যায়ের পর তাকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনতা মানতে হবে। কিন্তু অন্য দিক থেকে এটাও ঠিক যে কলকাতা কর্পোরেশনের তখন নতুন যে আইনটা প্রচলিত হয়েছিল, আগে কর্পোরেশন চালাতো সরকারি কর্মকর্তারা সরাসরি, কিন্তু তারপর সুরেন্দ্রনাথ ব্যানার্জির আমলে যে নতুন আইনটা কলকাতা কর্পোরেশনে চালু হয়, সেটার ফলে কিন্তু কর্পোরেশন একেবারেই একটা স্বশাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ কর্পোরেশনের যিনি সিইও থাকবেন বা যিনি মেয়র হবেন, তিনি কিন্তু সম্পূর্ণ স্বাধীনভাবে কর্পোরেশন পরিচালনা করবেন। এবং আমরা যদি যুক্তির দিক থেকে দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো যে একটা কর্পোরেশনের যিনি কর্ণধার, তিনি কিন্তু সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইটা করছেন না, এবং কর্পোরেশনের কাজটাও কিন্তু সেটা নয়। উপরন্তু কর্পোরেশনে যদি মেয়র হিসেবে বা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে একজন ভারতীয় এমন কাজ করতে পারেন, যার ফলে গোটা দেশের মানুষের সামনে একটা উদাহরণ সৃষ্টি হয় যে ভারতীয়রাও কিন্তু শাসন পরিচালনায় যথেষ্ট দক্ষ, যেটা ব্রিটিশরা সবসময় বলে থাকে যে আমরা ভারতকে শাসন করছি ভারতবাসীদের জন্য, তার কারণ ভারতবাসীরা শাসনের উপযুক্ত নয়। তো এমন একটা প্রতিষ্ঠানে যদি ভারতীয়রা অংশগ্রহণ করে এবং কর্ণধার হয়ে ওঠে, যার মধ্যে দিয়ে ভারতীয়রা প্রমাণ করবে যে আমরা শাসন পরিচালনায় ব্রিটিশদের থেকে কোনো অংশে কম তো নই, উপরন্তু অনেকাংশে বেশি, সুতরাং সেই বিষয়টা যদি স্পষ্টভাবে তুলে ধরতে হয়, তাহলে কর্পোরেশন ইজ দ্য বেস্ট প্লেস। কর্পোরেশনের মধ্যে স্বাধীনভাবে কাজও করা যাবে, এবং কর্পোরেশনের যে উন্নয়নমূলক চিন্তাধারা, সেই চিন্তাধারাগুলো যখন মানুষের সামনে আসবে, তখন কিন্তু সেটা ভবিষ্যতে স্বাধীন ভারতের কর্ণধার হওয়ার আগে একটা মক টেস্ট হিসেবে কলকাতা কর্পোরেশনের কর্ণধার হওয়াটা বিবেচিত হবে। অর্থাৎ কর্পোরেশনে যিনি দায়িত্বের সঙ্গে পালন করতে পারেন, দায়িত্বের সঙ্গে তার কাজ সমাধা করতে পারেন, তিনি ভবিষ্যতে গোটা ভারতকেও চালাতে পারবেন। সুতরাং এই যে একটা সদর্থক চিন্তাধারা, দেশবাসীর মনে একটা কনফিডেন্স তৈরি করা, একটা আত্মবিশ্বাস তৈরি করা যে আমাদের লোকেরাও
দেশ পরিচালনা করতে পারে, সেটার জন্য কিন্তু কর্পোরেশনের ভেতরে থেকে গঠনমূলকভাবে কাজ করাটার প্রয়োজন ছিল। এবং সুভাষচন্দ্র বসু কিন্তু এই যুক্তিটা মেনে নেন, এবং তারপরেই সেই যুক্তির ধারাবাহিক অনুসরণের ফলেই কিন্তু 1930 খ্রিস্টাব্দে তিনি মেয়র পদপ্রার্থী হন, এবং মেয়র হিসেবে সর্বসম্মতিক্রমে তাকে কংগ্রেসের প্রত্যেক সদস্যরা স্বীকার করে নেয়। আমার নেক্সট যেটা জিজ্ঞাসা তোমার কাছে, যে নেতাজি যখন সিইও ছিলেন সেই সময় তার কাজকর্ম বা তার পরিশ্রম বা তার ভাবনা চিন্তা সেই সম্বন্ধে তুমি যদি কিছু আলোকপাত করো। আলোকপাত উত্তরের মতো একটু করে কঠিন বাংলা বলে ফেলেছি। ফেলছে, প্রশ্ন উত্তরের মতো করতে চাই না, কিন্তু কি করব, প্রশ্ন উত্তরের মতো করে ফেলছে। আচ্ছা, একটু বলি যে 1924 খ্রিস্টাব্দে যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আগেই বললাম যে নেতাজিকে অনেক কষ্টে রাজি করালেন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনে একটা চাকরি করতে, পরিষ্কার কথা একটা চাকরি করতে। তো সেখানে কি যুক্তিতে দেশবন্ধু রাজি করালেন এবং নেতাজি রাজি হলেন সেটা তো বললামই। এবার নেতাজির একটা কি বলবো চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে যে তিনি যে কাজটা ধরতেন সে কাজটার আগে হয়তো সেই কাজটা তিনি করতে চাইলেন না, কিন্তু একবার যখন তিনি সেই কাজটা করতে শুরু করলেন তখন কিন্তু একেবারে প্রাণান্তকর পরিশ্রম করে সেই কাজে 1 নম্বর জায়গায় পৌঁছাবেন, যেটা আইসিএস এর ক্ষেত্রে আমরা দেখেছি। 8 মাস পরে 4th হয়েছিলেন 150 নম্বর ছেড়ে দিয়ে। তো এখানেও যখন তিনি সিইও হিসেবে জয়েন করলেন তখন কিন্তু দেশবন্ধু মেয়র ছিলেন ঠিকই, কিন্তু যাবতীয় সমস্ত কাজ আলপেন টু এলিফ্যান্ট, সেই কাজগুলোর সার্থক রূপায়ণের জন্য কিন্তু নেতাজি ছিলেন দেশবন্ধুর দক্ষিণ হস্ত। এবং নেতাজি সকাল 9টায় কর্পোরেশনে যেতেন আর তার কাজ শেষ করতেন রাত 9টায়, 12 ঘন্টা কাজ করতেন। এবং মজার ব্যাপার হচ্ছে সিইও হিসেবে তাকে যে পারিশ্রমিকটা দেওয়ার কথা হয়েছিল, যেটা ব্রিটিশ প্রশাসনিক আধিকারিকরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে 5000 টাকা, সেই সময় 5000 টাকা নেতাজিকে দেওয়া, তিনি 5000 টাকা তো নেননি, উল্টে তিনি 1500 টাকা নিতেন এবং 1500 টাকার মধ্যে অধিকাংশ ব্যয় করতেন বিপ্লবীদের পেছনে, বিপ্লবীরা যাতে তাদের সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। তার নিজের হাতে যে কতটুকু হাত খরচ থাকতো সেটা বোঝাই যাচ্ছে। সুতরাং তিনি 12 ঘন্টা কাজও করছেন এবং পারিশ্রমিকও প্রায় নিচ্ছেন না বললেই চলে। এবং এই যে 12 ঘন্টার টাইম স্প্যানটা, এর মধ্যে তিনি বিভিন্ন পল্লী এলাকায় ভ্রমণ করতেন এবং সেখানে মানুষের যা অভাব অভিযোগ সেগুলো দেখতেন। এবং এই যে আবর্জনা, এই আবর্জনা যত্রতত্র ফেলার এই যে বদভ্যাসটা এখনো আমাদের মধ্যে দেখা যায়, সেটা তো তখন ছিলই। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আবর্জনা কিভাবে নিয়মিত পরিষ্কার করা যায় সেই বিষয়ের ভাবনা চিন্তাও নেতাজি প্রথম করেছিলেন। এবং রাস্তাঘাট, আলো, পানীয় জল, যেটা পরে কিছুক্ষণ বাদে আবার আমাদের আলোচনায় উঠে আসবে, অর্থাৎ সার্বিকভাবে কলকাতা পুরসভাকে এবং পুরসভার অধীনস্থ যে অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলগুলো যাতে মানবিক পরিষেবা সব দিক থেকে পায়, এটাই নেতাজির একমাত্র তখন বিবেচ্য বিষয় ছিল। এবং যখন তিনি সিইও ছিলেন তখন কিন্তু তিনি ওই কাজটা বাদ দিয়ে আর অন্য কোনো কাজে মনোযোগ দেননি, সেই কাজটা এমন ভাবেই করেছিলেন যে সেটা এখন ইতিহাস হয়ে আছে। এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা তিনি এতই ভালো কাজ করছিলেন যে ভয় টয় পেয়ে নেতাজিকে জোর করে তখন মিথ্যা মামলায় নেতাজিকে জেলের ভেতরে অন্তরীণ করে রাখেন। সুতরাং এতেই বোঝা যাচ্ছে যে নেতাজি কতটা সার্থকভাবে 1924 সালে সিইও হিসেবে কাজ করেছিলেন। তুমি বললে যে নেতাজিকে চক্রান্ত করে জেলে পাঠানো হয়, তারপর নেতাজি সম্ভবত মান্দালয় জেলে ছিলেন বেশ কয়েক বছর। তারপর উনি বোধহয় জেল থেকে ছাড়া পেয়ে 1988 সালের ব্যাপারে আমার যা জ্ঞান, বাপরে বাপ, নিজের জন্মসাল ছাড়া বোধহয় কিছুই জানি না। কথা মনে পড়ে যাচ্ছে, সব সাল মুখস্থ করতে হচ্ছে। যাই হোক, তিনি জেল থেকে ফিরে আসার পর তিনি যখন আবার পদপ্রার্থী হলেন সে সময় আবার তিনি পরাজিত হলেন কেন? মানে যেখানে তার আগের কাজটা এতটাই ছিল জনসাধারণের জন্য। এটা বুঝতে গেলে প্রথমেই এটা আমাদের বুঝে নিতে হবে যে নেতাজি যখন থেকে কংগ্রেসের ভেতরে ছিলেন সেই সময় থেকেই কিন্তু নেতাজির বিরুদ্ধে একটা বিরুদ্ধ গোষ্ঠী ছিল, এবং সেই বিরুদ্ধ গোষ্ঠীরা বরাবর ব্রিটিশ সাম্রাজ্যবাদের তল্পি বহন করেছে, ব্রিটিশের পা চেটেছে এবং সামান্য সুবিধার জন্য তারা কংগ্রেসে ঢুকেছে, এবং এরাই ছিল গান্ধীর তল্পিবাহক।
সুতরাং এই গোষ্ঠীর বিরুদ্ধে নেতাজিকে কিন্তু প্রথম দিন থেকে লড়াই করতে হয়েছে। এবং নেতাজির অবশ্যই জনপ্রিয়তা ছিল, তিনি সিইও হিসেবে যেভাবে কাজ করেছিলেন এবং তারপরে অন্যায়ভাবে তাকে যেভাবে দীর্ঘদিন বার্মার জেলে, মান্দালয় জেলে ব্রিটিশরা বন্দি করে রেখেছিল, এবং সেই জেল জীবনও যে কতটা কষ্টকর ছিল এবং পৈশাচিক ছিল সেটা আমরা প্রত্যেকে সেটা তো আমরা কিছুটা দেখতে হলেও পাই। জানি। এবং আমরা এখন এইচএস এর সিলেবাসে বা 10-11 এর সিলেবাসে আমি দেখেছি টেক্সট বইতে মান্দালয়ের চিঠি, মানে নেতাজি বিভিন্ন জনকে, বিশেষত সন্তোষ কুমার বসুকে যেভাবে চিঠি লিখেছিলেন সেই সময় জেলে থাকাকালীন, তো জেল জীবনের চিঠিগুলো কিন্তু এখন আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে, তোমরা প্রত্যেকে চাইলে পড়ে নিতে পারো। তো সেই যে ভয়ঙ্কর নিপীড়নের সম্মুখীন নেতাজিকে হতে হয়েছে, তার ফলে তার টিবি হয়েছিল এবং চিকিৎসার ফলে কিন্তু তিনি সুস্থ হন কোন ক্রমে। সুতরাং নেতাজির জনপ্রিয়তাটা এই দুটো কারণের জন্যই কিন্তু বরাবর বৃদ্ধি পেতে থাকে, এবং বৃদ্ধি পায় বলেই কংগ্রেসের যারা তার সহমর্মী ছিল সেই সহমর্মী গোষ্ঠী নেতাজিকে মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনীত করে। কিন্তু 1928 সালে সর্বসম্মতিক্রমে কিন্তু নেতাজি মেয়র হিসেবে মনোনীত হননি, সর্বসম্মতিক্রমে হননি। তার ফলে একটা ভোটাভুটির সৃষ্টি হয়, এবং এই ভোটাভুটিতে যারা ব্রিটিশপন্থী ভারতীয় তল্পিবাহক ছিল, যারা কংগ্রেসের বাইরে ছিল এবং ব্রিটিশ অনুগত বলেই যারা বিধানসভায় বা কর্পোরেশনে তারা কাজ করতেন আর কি, সভ্য হিসেবে, কর্পোরেশন বা বিধানসভার সভ্য হিসেবে, তো তারা দল পাকাতে থাকে। এবং পরিস্থিতিটা এমন জায়গায় ছিল যে কংগ্রেসের প্রত্যেকে যদি ভোট দেয় তাহলে কিন্তু দলের এটা নির্দেশ ছিল যে সুভাষচন্দ্র বসুর পক্ষে ভোটটা দিতে হবে, সুতরাং কংগ্রেস প্রার্থী হিসেবে সুভাষচন্দ্র বসু জিতবেন, এটা পরিষ্কার। তার ফলে তারা যেটা করলো, ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে সেই সমস্ত ব্রিটিশের পাঁচাটা গোষ্ঠী যেটা করলো যে 2 থেকে 3 জন সদস্য, কংগ্রেস সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা জারি করলো যাতে তারা ভোটটা না দিতে পারে। এর ফলেও কিন্তু তারা নিজেদের অভীষ্ট সফল হলো না। এর ফলে যেটা হলো, দীর্ঘদিন ধরে মামলাটা চললো কিন্তু মামলাতে তারা হেরে গেল, এবং হেরে যাওয়ার ফলে এই যে একটা মামলা যখন চলে, আমরা এখনো জানি যে একটা মামলা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তো সেখানে মামলাটা যখন চললো এবং তারপর যখন রায়টা তাদের প্রতিকূলেও গেল, দেখা গেল যে মোটামুটি 7-8 মাসের ব্যবধান হয়ে গেছে। এই 7-8 মাসের মধ্যে ওই কুচক্রী চক্র কংগ্রেসের আরো 2-1 জনকে টাকা দিয়ে ভাঙিয়ে নিজেদের দলে নিয়ে নিল। সুতরাং টাকার খেলা, যারা ব্রিটিশের পদলোভী তাদের মধ্যে থেকে তো টাকার খেলা চলবেই, এবং টাকার বশীভূত তাদের কেউ কেউ হবেই। প্রত্যেকে নেতাজি নন, এটা আমাদের বুঝে নিতে হবে। সুতরাং প্রত্যেকে নেতাজি নন কথাটা বোধহয় ঠিক না, আমার মতে কেউই নেতাজি নন। হ্যাঁ, মানে প্রত্যেকে নেতাজি নন মানে নেতাজির 1% প্রত্যেকের মধ্যে থাকে না, 1% অন্তত থাকা উচিত। সেই সময় কংগ্রেসে, এখনকার কথা তো আমি ছেড়েই দিলাম, তখনও ছিল না। সুতরাং তার ফলে যেটা হলো, দল ভাঙানোর খেলাটা চললো, 2-3 জন সদস্য ওই দলে নাম লেখালো এবং ভোটে নেতাজি পরাজিত হলেন স্বল্প ভোটের ব্যবধানে। সুতরাং 1928-এই যেখানে নেতাজির মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার কথা, সেটা একদম ব্রিটিশ কর্তৃপক্ষ এবং তাদের এই পাঁচাটা ভারতীয় কুকুরগুলোর জন্য নেতাজি নির্বাচিত হতে পারলেন না। এটা জাতির পক্ষে একটা দুঃখের সময় হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। সিইও হিসেবে নেতাজি কতটা পরিশ্রম করেছিলেন সে বিষয়ে তো তুমি বললে, কিন্তু 1928-এর পর যখন 1930-এ তিনি মেয়র হিসেবে একেবারে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হলেন, তো তার পরবর্তীতে তার কাজ আরো কতটা বাড়লো, মানে তার দায়িত্ব আরো বাড়লো নিশ্চয়ই, স্বাভাবিকভাবে মেয়রের দায়িত্ব অনেকটাই বেশি সিইও এর থেকে। তো সেই সময় তার কর্মকাণ্ড যদি আমাদের কিছু বলো। আবার আমাদের কিছু, আচ্ছা আমাদেরই তো বলছো, তাই বলছি আমাদের কিছু বলো। দেশবন্ধু যখন মেয়র ছিলেন আর নেতাজি যখন মেয়র হলেন, দুজনের মধ্যে কিন্তু একটা মূলগত পার্থক্য ছিল। আমি দেশবন্ধুকে একেবারেই ছোট করছি না, কিন্তু একজন মহামানবের পাশে একজন অসাধারণ মানবের যে পার্থক্যটা থাকে, মহামানব কিন্তু কোটিতে একজনই হন, আর অনেক অসাধারণ মানব থাকতে পারেন। সুতরাং নেতাজি আর দেশবন্ধুর তুলনাটা কিন্তু ওই জায়গাতেই চলে আসে। দেশবন্ধু অবশ্যই একজন মহান দেশপ্রেমী ছিলেন, তিনি নেতাজির রাজনৈতিক গুরু ছিলেন, তিনি মেয়র হিসেবে সাফল্যের ছাপও রাখেন, সবই ঠিক কথা। কিন্তু নেতাজির মেয়র হওয়া আর দেশবন্ধুর মেয়র হওয়া কিন্তু এক জিনিস। সুতরাং নেতাজি যখন মেয়র হলেন তখন তিনি একেবারে সামনে থেকে নেতৃত্ব দিতে থাকলেন, এবং যে কাজগুলো তিনি সিইও হিসেবে করতেন সেই কাজগুলোই কিন্তু আরো অনেক বেশি সময় নিয়ে তিনি যখন মেয়র হলেন 1930-এ সর্বসম্মতিক্রমে, তখন তিনি কাজগুলো করতে শুরু করলেন। যেমন আমি কয়েকটা কাজের কথা যদি বলি তাহলে এই বিষয়টা পরিষ্কার হবে। এই যে কর্পোরেশনের অধীনে প্রাথমিক শিক্ষা কেন্দ্র,
কর্পোরেশনের অধীনে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, যেখানে যারা দারিদ্র্যসীমার নিচে অবস্থান করে যে সমস্ত পরিবার, সেই পরিবারের অন্তর্ভুক্ত সন্তানেরা যাতে শিক্ষা লাভ করতে পারে তার জন্য প্রাথমিক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা, এটা নেতাজি সুভাষচন্দ্র বসু সর্বপ্রথম করেছিলেন। আজকের অপদার্থ সরকারের আমলে সে শিক্ষা কেন্দ্রগুলো উঠে গেছে, সেটা অন্য বিষয়। কিন্তু এই কর্পোরেশন, আমার বাবাও কর্পোরেশন স্কুলে পড়েছে 1 থেকে 4 অব্দি। তো এই কর্পোরেশন স্কুলের ভাবনাটা এবং তার রূপায়ণ, এটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুই করেছিলেন। তারপর যে সমস্ত শিশুরা দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে তাদের নিয়মিত পুষ্টি লাভের জন্য একটা স্থায়ী বিভিন্ন অঞ্চলে অঞ্চলে এই যে দুগ্ধ বিক্রয় কেন্দ্র, এই যে দুগ্ধ বিক্রয় কেন্দ্রের যে ডিপোগুলো আমরা এখন দেখতে পাই, সেই ডিপোগুলো প্রতিষ্ঠাও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু করেছিলেন, যাতে তারা পুষ্টি লাভ করতে পারে খাদ্যের ক্ষেত্রে। কলকাতার মতো একটা বৃহৎ শহরে যেখানে আবর্জনা অবশ্যই অনেক বেশি তৈরি হবে, সেই আবর্জনাগুলো যাতে শহরকে কলুষিত না করে তার জন্য শহরের পাশে একটা আলাদা ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার কথা নেতাজি প্রথম ভেবেছিলেন এবং রূপায়ণ করেছেন, যেটাকে আমরা এখন ধাপা বলি। সেই ধাপার রূপায়ণটা কিন্তু নেতাজি করেছিলেন। তারপর আলো, সেই সময় গ্যাসের আলো জ্বলতো, আমরা প্রত্যেকেই জানি। তো সেই গ্যাস এবং বৈদ্যুতিক আলোর ব্যবহার, এটাও নেতাজি করেছিলেন। রাস্তাঘাট, কিভাবে নতুন নতুন রাস্তাঘাট তৈরি হবে, কারণ কলকাতা শহর তখন ক্রমবর্ধমান, আস্তে আস্তে বাড়ছে, সুতরাং তার ফলে রাস্তাও তৈরি করতে হবে। সুতরাং একটা আলাদা রোড ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট নেতাজি সর্বপ্রথম চালু করেন। এবং সমগ্র কলকাতার সৌন্দর্যায়ন কিভাবে বৃদ্ধি পাবে, অর্থাৎ আলো থেকে শুরু করে সেখানে পার্ক সৃষ্টি করা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেখানে খাবার বিপণী তৈরি করা, এই বিষয়গুলো কিন্তু নেতাজি দেখেন। এবং এই যে সড়ক পরিবহন, এই সড়ক পরিবহনের কিছুটা অংশ কিন্তু সেই সময় তিনি কর্পোরেশনের আন্ডারে নিয়ে আসেন, যাতে কর্পোরেশনও পরিবহন ব্যবস্থার কিছুটা পরিচালনা করতে পারে। এবং সর্বোপরি বলবো ফুড প্রসেসিং, অর্থাৎ খাবার, এই যে বিভিন্ন পচনশীল যে সবজিগুলো আমরা প্রত্যেকেই জানি, সবজি, ফল, মাছ, মাংস, এগুলো যাতে অযথা নষ্ট না হয় এবং ব্যবসায়ীরা যাতে ক্ষতির সম্মুখীন না হন, তার জন্য হিমঘরের যে পরিকল্পনা, অর্থাৎ রেফ্রিজারেটিং, সেই হিমঘরের পরিকল্পনা এবং রূপায়ণ, সেটাও নেতাজি করেন। তো এই আমি খুব সংক্ষেপে বললাম যে নেতাজি এই বিষয়গুলো রূপায়ণ করেন কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে। এবং তোমরা জানলে অবাক হবে যে এত কিছু কাজ যে নেতাজি করছেন, সেই কাজটা তিনি করেছিলেন 1 বছরেরও কম সময়, 7-8 মাস। মানে 1930-এর আগস্টে নেতাজি শপথ গ্রহণ করেন, আর 1931-এর মোটামুটি এপ্রিলে তার টার্ম শেষ হয়ে যায়। অর্থাৎ তিনি 1 বছরও কাজ করার সুযোগ পাননি। তার কারণ নেতাজি যেই সময় মেয়র হয়েছিলেন সেই সময়টাও কিন্তু ছিল মিড টার্ম, অর্থাৎ যে 3-4 বছরের স্প্যানটা থাকতো মেয়রের, সেই সময় নেতাজিকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং তিনি ফিরে তারপর নানা রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের সম্মুখীন হয়ে যখন তিনি মেয়র হলেন, তিনি পেলেন মাত্র 7 মাস। এবং তারপর তার মধ্যে দিয়েই কিন্তু একটা ইতিহাস তিনি সৃষ্টি করলেন। এবং নেতাজি আরো আরেকটা টার্ম মেয়র হতে পারতেন, কিন্তু তিনি হননি। সেটা একটা ছোট গল্প আছে, যে শরৎচন্দ্র বসু, নেতাজি যে মেয়র হবেন এটা আগে থেকে তো সেভাবে ঠিক ছিল না। শরৎচন্দ্র বসু বিধানচন্দ্র রায়কে আগে থেকে কথা দিয়ে রেখেছিলেন যে 1931-এ তুমি মেয়র হবে। সুতরাং নেতাজি যখন মেয়র হলেন তখন 7 মাস পেরিয়ে যাওয়ার পর নেতাজি প্রশ্ন করলেন যে আমি কি আরো একটা টার্ম থাকতে পারি, আমি তো এভাবে কাজ করছি, একটা কাজ করতে করতে মাঝপথে ছেড়ে দিলে কাজগুলো ব্যাহত হতে পারে। তখন শরৎচন্দ্র বসু বলেছিলেন যে না, আমি বিধানকে কথা দিয়েছি, সুতরাং ওই মেয়র হবে। একজন শৃঙ্খলা পরায়ণ সৈনিক হিসেবে নেতাজি কিন্তু এক বাক্যে কথাটা স্বীকার করে নেন। নেতাজি যদি চাইতেন তাহলে তার যা রাজনৈতিক প্রভাব ছিল, তিনি কিন্তু অবশ্যই শরৎ বসুকে টপকে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারতেন। আরো একটা টার্ম কেন, আরো 2টো টার্ম তিনি মেয়র হতে পারতেন, কেউ বিরোধিতা করার ছিল না। কিন্তু একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে দলের অনুশাসন মেনে নেতাজি কিন্তু বিধানচন্দ্র রায়কে মেনে নেন। আর ভাগ্যের পরিহাস এটাই যে 1945-এর পরে এই বিধান রায় যখন মুখ্যমন্ত্রী হন, তখন কিন্তু তিনি ওই নেহেরুর ধামাধরা হয়ে নেতাজিকে মৃত প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগেন। অর্থাৎ নেতাজি যাদের বন্ধু ভাবতেন, সে নেহেরুই হোক, বিধান রায় হোক, পরবর্তীকালে প্রত্যেকেই তার পিঠে ছুরিটা ভালোভাবেই মেরেছিল। কিন্তু আজ নেহেরু বা বিধান রায়কে যদি 100 জন মানুষ পুজো করে, নেতাজিকে পুজো করে কোটি কোটি মানুষ। এটাই নেতাজির সার্থকতা। সবশেষে আমার যেটা জিজ্ঞাসা, এই যে তুমি এগুলো বললে যে নেতাজি এই কাজগুলো শুরু করেছিলেন, তো এবং এত অল্প সময়ের মধ্যে তিনি কাজগুলো করে দেখিয়েছিলেন, তো এর থেকে তো
স্পষ্টভাবে বোঝা যায় যে করার ইচ্ছে থাকলে কত কম সময় কত কিছু করা যায়। আবার এটাও বোঝা যায় যে মানে এই ধরনের উক্তি নেতাজি করেছিলেন কাজটা করে, আবার কিছু অপদার্থ নেত্রী আছেন যারা কাজ না করেই বলেন যে আমার 1 বছরে 99% কাজ হয়ে গেছে। সুতরাং সেই জিনিসগুলো আমরা বর্তমানে দুঃখজনক ভাবে দেখছি। যাই হোক, সেটাই আমার প্রশ্ন, সেগুলো দেখে তোমার কেমন লাগে? মানে নেতাজি তো শুধু বিপ্লবী ছিলেন না, তিনি একজন রাজনৈতিক মানুষ ছিলেন এবং প্রশাসনিক হিসেবেও তিনি সাফল্য অর্জন করেছে এই ক্ষেত্রে হ্যাঁ। মেয়র হিসেবে। তো সেইভাবে নেতাজিকে দেখার পরে যেখানে তোমার নেতাজি সব থেকে একটা আবেগের জায়গা, ভালো লাগার জায়গা, শুধু আমার কেন, সেটা সবারই। সবারই। কিন্তু কারোর কিছুটা কম, কারোর কিছুটা বেশি, বেশি, এটা তো থাকেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ওই এখনকার দিনে এই যে রাজনৈতিক নেতা মন্ত্রী বা এদের যে কাজকর্ম, কর্মকাণ্ড, কথাবার্তা, আচরণ, সেটাতে তোমার কি মনে হয়? মানে তোমার কি ফিল হয় এসব দেখে? অ্যাকচুয়ালি কি হয় সেটা আমরা মোটামুটি সবারই একই রকম হয়তো ফিল হয়, কম বেশি। এটাই মনে হয় যে কোথা থেকে কোথায় গেছে আমাদের রাজনীতি। মানে যে চেয়ারে নেতাজি একসময় বসতেন, সেই চেয়ারে যদি শোভন চট্টোপাধ্যায় বসেন, বা আগে বিকাশ ভট্টাচার্য বসে থাকেন, কিংবা সবশেষে ফিরহাদ হাকিম বসে থাকে, তাহলে অবনমনটা কোন পর্যায়ে যেতে পারে। এবং সেখানে এই যে 3 জনের নাম বললাম, এই 3 জনের মধ্যে একজন দায়িত্ব নিয়ে নিজের অপদার্থতা প্রমাণ করেছেন, কিছুই কাজ করতে পারেননি, বিকাশ ভট্টাচার্য। তারপরে আর যে 2 জন, শোভন চ্যাটার্জি, সেই শোভন চ্যাটার্জি তো এখন বৈশাখী ব্যানার্জির সঙ্গে কি করে বেড়ান সেটা আমরা প্রত্যেকেই জানি। সুতরাং তার আমলে কর্পোরেশনের যত না কাজ হয়েছে, তার থেকে মনে হয় তিনি বৈশাখী ব্যানার্জির সঙ্গে বেশি সময় কাটিয়েছিলেন। সেই দিকের কাজটা উনি সেই দিকের কাজটা বেশি করেছেন, এখন ফ্ল্যাটে থাকে। তো এই হচ্ছে অবস্থা। আর শেষে ফিরহাদ হাকিম, কিছুদিন আগেই এই ফিরহাদ হাকিম কোন একটা প্রকাশ্য জনসভায়, সেখানে একটা নির্দিষ্ট ধর্মের জনসভায় তিনি বলেছেন যে তিনি নাকি চান যে অদূর ভবিষ্যতে, এবং এটা তিনি বিশ্বাস করেন যে অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের 50% মানুষ উর্দুতে কথা বলবে। সুতরাং এই রকম মৌলবাদী জেহাদিরা নেতাজির আসনে বসছে, এটা নেতাজির কত বড় অপমান সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারি। সুতরাং লালরঙা চিঠির ভ্লগে আমি আজাদিন ফ্রন্টের কথাটা বলি না, কিন্তু এ প্রসঙ্গে আজাদিন ফ্রন্টের কথা বলাটা খুব একটা অপ্রাসঙ্গিক হবে না। তার কারণ আজাদিন ফ্রন্ট এমন একটা দল যারা নেতাজিকে নিয়েই রাজনীতিটা করে এবং নেতাজির জন্য রাজনীতিটা করে, এবং নেতাজির আদর্শই আজাদিন ফ্রন্টের আদর্শ। সুতরাং তোমরা যদি এটা ভাবো যে হ্যাঁ আমরা ঠিক আছে নেতাজিকে ভালোবাসছি, 23শে জানুয়ারিতে মালা দিচ্ছি তার মূর্তিতে বা ছবিতে, ব্যাস আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল, এবার অন্যান্য যে দলগুলো আছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তাদের ভোটটা দিয়ে দিলাম, সেটা তো একটা অন্য ব্যাপার। অন্য ব্যাপার নয়। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি যদি বারংবার রোল ওয়াইজ ক্ষমতায় আসতে থাকে পর্যায়ক্রমে, তাহলে এই বিকাশ ভট্টাচার্য, শোভন চ্যাটার্জি, ফিরহাদ হাকিমের মতো নিকৃষ্ট মানের নেতারা বারংবার নেতাজি ওই চেয়ারটায় বসবে। সুতরাং সেটা যদি তোমরা না চাও, যদি নেতাজির যথার্থ উত্তরসূরি বেছে নিতে চাও, তাহলে আজাদিন ফ্রন্টকে সমর্থন করবে। এবং আজাদিন ফ্রন্টের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, যদি তোমরা ইউটিউব চ্যানেলে যাও তাহলে বিশদে আজাদিন ফ্রন্টের কর্মকাণ্ড দেখতে পাবে। এখানে আমরা আজাদিন ফ্রন্টের প্রচারটা করছি না, কিন্তু যদি আজাদিন ফ্রন্টকে সমর্থন করতে চাও, আমাদের আলাদা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই সেখানে ঢুকে দেখতে পারো। আর পরিশেষে উপসংহার তো ম্যাডাম বলবেন, শ্রীমতী। উপসংহার আর কি দেবো? উপসংহার সেরকম কিছু আমার দেওয়ার নেই। নেতাজি ধারাবাহিকটা চলতে থাকবে। 1945-এ এটা শেষ হবে না, কারণ আমরা মনে করি না যে 1945 সালে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যায়। আমার মনে হয় কোনো ভারতীয় এটার বিশ্বাস করে না, কিছু সুগত বসুর মতো বিকৃত মনস্ক ছাড়া। তো আমাদের এই নেতাজি ধারাবাহিকটা চলতেই থাকবে, 1945-এর পরেও চলতে থাকবে। এবং আমাদের ইচ্ছা আছে নেতাজি কে নিয়ে যারা গবেষণা করেছেন, যেমন নামটা আমি এখন বলছি না, একটু সাসপেন্স রাখে না। আমি প্রথমে একটা নাম বলছি যে জয়ন্ত চৌধুরী। জয়ন্ত চৌধুরীর ইন্টারভিউটা আমরা নেব, তারপরে কার ইন্টারভিউ নেব সেটা ক্রমশ প্রকাশ্য। শুধু তাই নয়, যাদের ইন্টারভিউ নেব তারা কতটা ইচ্ছুক সেটা। যাই হোক, এই নিয়ে ভিডিও আসতেই থাকবে, নেতাজি নিয়ে ভিডিও যেন আসছে সেরকম আসতে থাকবে। পাশাপাশি আমরা আমাদের যে জীবনের নানা গতিপথ ব্লগের মাধ্যমে তুলে ধরা, সেটা তো আছেই। শান্তিনিকেতন থেকে ঘুরে এসেছি, আবার কোথায় যাব সেটা ভাবছি। আর তোমরা এটা দেখতে থাকো। আর আমাদের আরো একটা পরিকল্পনা আছে যে কলকাতার বিভিন্ন অঞ্চল নিয়ে একটা এরকম ধারাবাহিক করার, সব অনেক রকম পরিকল্পনাই আছে, আস্তে ধীরে সমস্তই হবে, সবই হবে। ঠিক আছে, তোমরা তার জন্য সাথে থেকো, সাথে না থাকলে কাকে আর কি বলবো। রুটিন মাফিক কথাটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এটা তো অবশ্যই করতে হবে। হ্যাঁ, লাল রঙা চিঠির পাশে থাকতে হবে। একদম। জয় হিন্দ।